বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটি অনলাইন ক্লাসে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় থেকে সামাজিক পরিবর্তন অধ্যায়টি নিয়ে আলোচনা করছি গত 3টি ক্লাস থেকে। আজ আমি এই একাদশ অধ্যায়ের সামাজিক পরিবর্তন থেকে বিবর্তন, প্রগতি ও উন্নয়ন বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার আজকের টপিক হচ্ছে সামাজিক পরিবর্তনের বিবর্তন, প্রগতি ও উন্নয়ন বিষয়টি। সামাজিক পরিবর্তন বিষয়টি নিয়ে আমি ইতোপূর্বের যে ক্লাসটি সেটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব বিবর্তন কী, প্রগতি কী এবং উন্নয়ন কী, এবং বিবর্তন, প্রগতি, উন্নয়নের মধ্যে কী সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা এই আলোচনায় আজকে বিবর্তন বলতে কী বুঝি, চলো আমরা সেটি একটু আলোচনা করি। বিবর্তন শব্দটির প্রবক্তা হলেন চার্লস ডারউইন, তবে এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন সমাজবিজ্ঞানী ভন বেয়ার। তোমরা নাম শুনেছ সমাজবিজ্ঞানী ভন বেয়ারের। বিবর্তন শব্দটি এটার ইংরেজি হচ্ছে এভলিউশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটির ইংরেজি হচ্ছে এভলিউশন। ল্যাটিন শব্দ তোমার এভলভার থেকে এটি উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ এভলভার থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে বিকাশ সাধন বা উন্মোচন। বিকাশ সাধন, বিকাশ কীভাবে সাধিত হয়, অর্থাৎ ধীরে ধীরে ধাপে ধাপে উন্মোচিত হওয়া। কোনো একটা জিনিসকে আমরা হঠাৎ করে আজ একরকম কালকে একরকম দেখলাম, সেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে পরিবর্তন হয়েছে, চট করে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যাওয়ার। ইভলিউশনের মূল বিষয়টি হচ্ছে ধীরে ধীরে বা ধাপে ধাপে উন্মোচিত হওয়া। চলো আমরা দেখি সমাজবিজ্ঞানীরা এটিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। মরিস জিন্সবার্গ বিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: বিবর্তন হলো এমন এক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে, কিন্তু যার পরিবর্তনের মধ্যে একটি ধারাবাহিকতা থাকে। যেমন ধরো আমরা একটি ফুলকে ফুটতে দেখি, যেমন করে, যে একটা উদাহরণ হিসেবে, যে একটা ফুলের কলি, প্রথমে ফুলের কলি আসে, কলিটি একটু বড় হয়, পরিপুষ্ট হয়, এবং তারপরে তার আস্তে আস্তে সেটি উন্মোচিত হতে থাকে, হয়তো এক পাতা দু পাতা, এক পাপড়ি দু পাপড়ি করে, পরবর্তীতে আমরা সকালবেলা দেখব একটি পূর্ণাঙ্গ ফুল, তাই না? এই ঠিক এরকমই একটা বিষয় হচ্ছে বিবর্তন, এমন এক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করবে, অর্থাৎ কলি থেকে ফুলে উৎপাদিত হবে, কিন্তু যার পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা বিরাজমান থাকবে। ম্যাকাইভার বিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন আরেকটু অন্যভাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি তোমরা। ম্যাকাইভার বিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: বিবর্তন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জিনিসের মধ্যে সুপ্ত অবস্থায় বিদ্যমান বৈশিষ্ট্যের বিকাশ বা বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ বিবর্তন স্বয়ংক্রিয়, অচেতন ও অপরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া। অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে কোনো জিনিসের সুপ্ত অবস্থায় বিদ্যমান, মানে লুকিয়ে থাকবে। ওই যে ফুলের উদাহরণটা দিলাম, যে কলিটা যে একটা ফুল, সেটা আমরা কলির মধ্যে লুকানো থাকে, এবং ওই কলিটা তার ওই বৈশিষ্ট্যের বিকাশ বা বহিঃপ্রকাশ ঘটবে, ধীরে ধীরে সেটার বিকাশ বা বহিঃপ্রকাশ ঘটবে। অর্থাৎ এটা একেবারে নিজে নিজেই হবে, আপনা আপনি হবে। কেউ এটাকে একেবারে যে পরিকল্পনা করে করেছে তা নয়, এটা এক ধরনের অপরিকল্পিতভাবে এই পরিবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যে সংজ্ঞাটি দেখব সেটি হচ্ছে লুইস হেনরি মর্গানের। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে দেখো লুইস হেনরি মর্গানের। লুইস হেনরি মর্গান বিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে সমাজ ব্যবস্থার বিভিন্ন পরিবর্তিত ধাপগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। কে? লুইস হেনরি মর্গান। তিনি একজন প্রাচীন সমাজবিজ্ঞানী। তিনি সমাজ ব্যবস্থার বিভিন্ন পরিবর্তিত ধাপগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন যে
তিনি সমাজের যে বিবর্তন সেটাকে দেখিয়েছেন এভাবে যে মানুষ প্রথমে বন্য দশায় ছিল, একেবারে মানে বনের একেবারে বনের পশু পাখির মতোই। এরপরে আস্তে আস্তে তার মধ্যে সে বনের ফলমূল সংগ্রহ করে খেয়ে কোনো রকম জীবন যাপন করে ধীরে ধীরে সে নিজের অবস্থানকে বুঝতে পেরে সে আস্তে আস্তে খাদ্য উৎপাদন করতে শিখলো, আস্তে আস্তে পোশাক পরতে শিখলো, পোশাক পরার প্রয়োজনীয়তা অনুভব করলো, খাবার বনের পশুকে পোষ মানিয়ে পালন করতে শিখলো। কিন্তু মানুষের মধ্যে যে বর্ণদশাটা সেটা থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে বটে, কিন্তু তার মধ্যে একটা বর্বরতা ছিল। এই বন্যদশা থেকে যখন বর্বর দশায় আসলো, সেই মারামারি হানাহানি, নিজেদের মধ্যে খাবার নিয়ে যে কোনো কিছু নিয়ে তাদের যে অস্তিত্বের লড়াই, তাদের যে একটা ভীষণ রকমের অবস্থা, এই অবস্থাটা ছিল বর্বর দশা। এই বর্বর দশা থেকে ধীরে 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 দিনের পর দিন ধাপে 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 মানুষ সভ্য দশায় এসে আজকে যে আধুনিক মানুষ তা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই লুইস অ্যান্ডি মর্গান বলেছেন যে এই ধরনের যে বর্ণদশা থেকে বর্বর দশায় আসা, বর্বর দশা সভ্য দশায় আসা, এগুলো কি ধাপে ধাপে পরিবর্তন হয়, এটাকেই বিবর্তন হিসেবে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ আমরা এই যে আজকে এইটুকু আলোচনা থেকে আমরা যেটা বুঝেছি যে বিবর্তন জিনিসটি মানুষের তোমার ধীরে ধীরে ধাপে ধাপেই মানুষের মধ্যে সমাজের মধ্যে আসবে। অর্থাৎ সমাজ তোমার একদিনে পরিবর্তিত হয় নাই, এটা ধীরে ধীরে তোমার প্রাচীন অবস্থা থেকে সেই বর্বরে আমরা লুইস অ্যান্ডি মর্গানের কথা ধরেই বলতে পারি যে ধীরে ধীরে এটি আধুনিক অবস্থায় সমাজ আধুনিক অবস্থায় বিবর্তিত হয়েছে। সমাজবিজ্ঞানী এমিল দুর্খিম তিনি আরেকটু বলেছেন যে সমাজ বিবর্তন হচ্ছে যান্ত্রিক পর্যায় থেকে জৈবিক পর্যায়ে, অর্থাৎ জৈবিক পর্যায়ে উত্তরণ। মানব সমাজের প্রথম পর্যায়ে সামাজিক সংহতি ছিল খুবই মজবুত, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমশক্তির বিকাশ ঘটে এবং এতে সামাজিক সংহতি দুর্বল হয়ে সমাজের জৈবিক সংহতির সৃষ্টি হয়। এটা এছাড়া তোমার আমরা নৃবিজ্ঞানী ইভি টেলরের কথাও একটু বলতে পারি যে তিনি কি বলেছেন যে সমাজ ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ একই কথা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বলে যাচ্ছেন। আসলে চার্লস ডারউইনই সর্বপ্রথম কিন্তু এই জীবজগতের বিকাশকে তোমার বিবর্তন বলেছেন। অর্থাৎ তিনি জীবজগৎ যেরকম ধাপে ধাপে বিকশিত হয়, সমাজও তেমনি ধাপে ধাপে বিকশিত হয়েছে বলে তোমার চার্লস ডারউইন তিনি তার 1858 সালে তার দ্য অরিজিন অফ দি স্পেসিস গ্রন্থে বলেছিলেন যে জড়জগতের প্রথম যে এককোষ বিশিষ্ট প্রাণী সৃষ্টি হয় এবং বিবর্তন প্রক্রিয়ায় ধীরে ধীরে দ্বিকোষ এবং বহুকোষ বিশিষ্ট যে বিকাশ ঘটে, সেটির মতো করেই সমাজও কিন্তু খুব সরল অবস্থা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা এবার দেখি প্রগতি বলতে আমরা কি বুঝি। প্রগতি প্রত্যয়টি বিবর্তন থেকে একটু ভিন্ন। প্রগতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে তোমার প্রোগ্রেস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রগতির ইংরেজি শব্দ হচ্ছে প্রোগ্রেস। এটি ল্যাটিন শব্দ প্রোগ্রেডিও থেকে উদ্ভূত। ল্যাটিন শব্দ প্রোগ্রেডিও থেকে উদ্ভূত, যার অর্থ টু স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ সামনে চলো, সামনের দিকে এগিয়ে চলো। অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সামনে অগ্রসর হওয়ার নামই হচ্ছে প্রগতি। অর্থাৎ এটা আমরা বিবর্তনে যেটা দেখেছি সেটা যেমন সেটা স্বয়ংক্রিয়ভাবে হয়, অচেতনভাবে হয়, অপরিকল্পিতভাবে হয়, অর্থাৎ কেউ সেটা পরিকল্পনা করে কিন্তু বিবর্তনটা হয় না। কিন্তু প্রগতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অনেকটা পরিকল্পিতভাবে, অনেকটা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমরা কি করব, চেষ্টা করব, নিজের ইচ্ছায় যে টু স্টেপ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করব। এটাকেই অ্যাকচুয়ালি প্রগতি বলা হয়। প্রগতিকে এটা যেমন মানে অনেকটা পরিকল্পিত, পুরোপুরি একটা পরিকল্পিতভাবে, অর্থাৎ আমরা যে প্রোগ্রেস হব, আমরা যে নিজেদের সমাজকে পরিবর্তনের জন্য যে প্রগতিশীল মনোভাব নিয়ে, অর্থাৎ আমরা যে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করব, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যাব, এটির নামই হচ্ছে প্রগতি। তো প্রগতিকে শনাক্ত করতে হলে প্রগতি হচ্ছে এমন একদিকে উন্নতি বা বিবর্তন যা কোনো আদর্শ ও মূল্যের বিচার সিদ্ধ মানকে পূরণ করবে। অর্থাৎ আমরা কোনো একটা মানে আমি বর্তমান
যে অবস্থায় আছি সেটা থেকে আমি আরও একটু উন্নততর অবস্থায় যেতে চাই, বা এরকম একটা যে একটা আদর্শকে আদর্শকে সামনে রেখে এগোবো, সেটাই হচ্ছে প্রগতি। প্রগতিকে শনাক্ত করতে দুটি বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রগতির তোমার স্বরূপটা কী রকম হবে, অর্থাৎ আমি কীরকম প্রগতিটা চাই। আরেকটি হচ্ছে লক্ষ্য এবং বস্তুর দূরত্ব, অর্থাৎ আমি কি চাই, কোন লক্ষ্যের দিকে যেতে চাই এবং সেটা থেকে যেতে আমার কত সময় লাগতে বা আমি কতদিন পরে সেই লক্ষ্যে পৌঁছাবো, এই বিষয়গুলো কিন্তু প্রগতির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। জিন্সবার্গ প্রগতি সম্পর্কে বলেছেন যে প্রগতি হচ্ছে এমন একদিকে উন্নতি বা বিবর্তন, একটু স্ক্রিনে দেখো, বিবর্তন যা কোনো আদর্শ ও মূল্যের বিচার সিদ্ধ মানকে পূরণ করে। ওই যে কথাটি বলছি যে একটা আদর্শ এবং বিচার সিদ্ধ মানকে একটা পূরণ করতে হবে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অগাস্ট কট মানব চিন্তার ক্রমরূপান্তরকে প্রগতি বলেছেন, যে মানুষের চিন্তার যে ক্রমরূপান্তর, অর্থাৎ মানুষ সবসময়, মানুষ তো আসলে সৃষ্টির শ্রেষ্ঠ একটা জীব, তাই না? সে সবসময় কি চায়, সামনের দিকে এগোতে চায়, সে তার যে অবস্থান আছে সে অবস্থানটা থেকে আরও একটু উন্নততর অবস্থানে যেতে চায়। এটা প্রতিনিয়ত মানুষের ভেতরে একটা যেন এটা কাজ করে, মানুষকে এভাবে ধাবিত করে, তাড়িত করে যে আজকে যে অবস্থা আছে তার থেকে একটু ভালো অবস্থায় যেতে চাইবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে যখন মানুষ ঘর ছিল না তখন মানুষ মাথা গুঁজবার জন্য কয়েকটি পাথরকে জড়ো করে তার আড়ালে অথবা একটা পাহাড়ের গুহার মধ্যে নিজেকে নিয়ে গিয়ে সেখানে তার নিজেকে আত্মরক্ষা করেছে, তাই না? কিন্তু যখন তারপরে কি করেছে মানুষ, এই পাথরের উপর পাথর রেখে পাথর মধ্যে দেওয়ালের মতো তৈরি করেছে, এরপরে মাটির ঘর বানিয়েছে, পাকা বিল্ডিং দালান বানিয়েছে, আজকে হাই রাইজ বিল্ডিং বানাচ্ছে। এই যে মানুষের মধ্যে যে তার বর্তমান অবস্থা থেকে আরও উচ্চতর অবস্থানে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাই আসলে প্রগতির মূল বিষয়। তো এই যে আমরা যেটি বলছিলাম যে এক্ষেত্রে আমরা প্রগতির বেলায় বলতে পারি যে এই যে প্রগতির করবার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা মানব সমাজকেও কিন্তু উন্নততর অবস্থার দিকে নিয়ে যায়। এরপরে দেখো অগাস্ট কট প্রগতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। অগাস্ট কটের মতে চিন্তার ক্রমরূপান্তরকে প্রগতি বলে অভিহিত করা যায়। অগাস্ট কট চিন্তার ক্রমরূপান্তরকে ক্রমে রূপান্তর হওয়াকে প্রগতি বলেছেন। প্রগতি সম্পূর্ণরূপে বুদ্ধিবৃত্তিক অগ্রগতির উপর নির্ভরশীল, অর্থাৎ একটা মানুষের যে বুদ্ধিটা, সে তার মানুষই তো একমাত্র বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই না? তো সে তার এই বুদ্ধিবৃত্তির কিভাবে সে চর্চা করছে, যে যখন মানুষ বনের ফলমূল সংগ্রহ করে খেত, যখন মানুষ খাবার উৎপাদন করতে জানতো না, নিজেকে আত্মরক্ষা করতে জানতো না, তখন মানুষের জীবন ছিল এক ধরনের অতিপ্রাকৃত শক্তির উপর সে নিজেকে সমর্পণ করে রাখতো, যে প্রকৃতি তাকে যেদিকে নিয়ে যেত সে সেদিকেই যেত, কিন্তু তার বুদ্ধিবৃত্তি দিয়ে এবং এই যে তার প্রকৃতির উপর নিজেকে আত্মসমর্পণ করা, এই সময়ে মানুষ কিন্তু প্রকৃতি তাকে ঠিক যেভাবে তাকে কষ্ট দিলে সে সেটা মানে অতিপ্রাকৃত শক্তি তার উপর ক্ষুব্ধ হয়েছেন এটা ধরে নিত। সে যখন আরামে থাকতো, ভালো খাবার পেত, সে মনে করতো যে এই যে একটা অতিপ্রাকৃত শক্তি, আমার পেছনে যে একটা শক্তি আছে আমার সৃষ্টির পেছনে, সে হয়তো আমার উপর সন্তুষ্ট হয়েছে, সেজন্য সে আমার খাবার দিয়েছে। এই যে এরকম একটা পরিস্থিতি মানুষ কিন্তু একটা ধর্মতাত্ত্বিক স্তর অতিক্রম করে, অর্থাৎ মানুষ একটা অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করতে শুরু করে এবং এই বিশ্বাস তাকে তার জীবন তাকে যেদিকে তাড়িত করেছে, যেদিকে নিয়ে গেছে সেটার দিকে সে ধাবিত হয়েছে। তো এরকম একটা অবস্থা থেকে মানুষ যখন আস্তে আস্তে সে এই পৃথিবীর মানে সব কিছুকে সে আস্তে আস্তে উপলব্ধি করতে শিখলো, যে শুধুমাত্র এভাবে নিয়তির উপর নির্ভর না করে তাকে তার নিজের কর্মের মধ্য দিয়ে এগোতে হবে। তখনই মানুষ এই যে অধিবিদ্যাগত স্তর অতিক্রম করল এবং এরপরে যেটা বিজ্ঞানভিত্তিক স্তর আসলো, এই সময়টা হচ্ছে যে মানুষ নানা রকম জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার হতে লাগলো, মানুষ অনেক কিছু শিক্ষা দীক্ষায় জ্ঞানী তার অনেক কিছুকে নিজেদের আয়ত্তে আনতে পারলো এবং এরকম একটা পরিস্থিতিতে মানুষ বিজ্ঞানভিত্তিক স্তরটায় এসে পৌঁছালো। তো এই যে তিনটি স্তর তিনি অতিক্রম করেছেন, এই ঠিক তেমনি অগাস্ট কট বলেছেন যে
মানুষের এই যে প্রগতির কথা বলছো, এই প্রগতি হচ্ছে এই তোমার এইভাবে যে তুমি যদি নিজেকে সামনের দিকে নিয়ে যেতে চাও, নিজের সমাজকে পরিবর্তন করতে চাও, প্রগতিশীল করতে চাও, তাহলে মানুষ এইভাবে তার স্তরগুলো অতিক্রম করেছে। মানুষ ধাপে ধাপে তার আজকের যে আধুনিক সমাজ ব্যবস্থার রূপান্তর এসছে। একটা প্রথম ছিল মানুষ ধর্মতাত্ত্বিক স্তরে, তারপর অধিবিদ্যাগত স্তরে, তারপরে বিজ্ঞান ভিত্তিক যে মানুষের যে ক্রমবিকাশের যে 3টি স্তর অগাস্ট কট এটা আলোচনা করেছেন তার বিভিন্ন তার জ্ঞানভিত্তিক আলোচনার মধ্যে। এরপর আসলে আমরা ম্যাকাইভারের কথা বলি। ম্যাকাইভার প্রগতিকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মানবীয় প্রয়াসের ইতিবাচক পরিবর্তন হলো প্রগতি। অর্থাৎ তুমি আমরা আগেও বলেছি যে প্রগতিটি হচ্ছে পরিকল্পিত। আমি পরিকল্পনা করব যে আমি আজকের অবস্থা থেকে আমি কীভাবে আরও উন্নততর অবস্থায় যেতে পারি। তো ঠিক একইভাবে ম্যাকাইভার বলেছেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মানবীয় প্রয়াসের যে ইতিবাচক পরিবর্তন সেটির নামই হচ্ছে প্রগতি। অর্থাৎ আমরা একটা লক্ষ্য অর্জন করবো, আমরা প্রত্যাশা করব যে আমি আজকের অবস্থা থেকে আরও ভালোতর অবস্থায় যেতে চাই। এই জন্য যে মানুষ যে প্রয়াস নেবে, মানুষ যে ইতিবাচক বিভিন্ন কাজ করবে, কাজের ফলে যে ইতিবাচক পরিবর্তন হবে সেটির নামই হচ্ছে প্রগতি। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এলটি হবহাউসের সংজ্ঞাটি দেখব। এলটি হবহাউস মতে নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার যৌক্তিক অগ্রগতি হলো প্রগতি। নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার যৌক্তিক অগ্রগতি অর্থাৎ নৈতিকভাবে বা সুশৃঙ্খলভাবে যে মানুষ যে যৌক্তিকভাবে এগিয়ে যায় ধাপে ধাপে, সেটার নামই হচ্ছে প্রগতি। সেটি তার মতে প্রগতির সাথে কাঙ্ক্ষিত লক্ষ্যে ধাবিত হচ্ছে, প্রগতির সাথে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে মানুষ ধাবিত হচ্ছে। যে একটা লক্ষ্য মানুষ স্থির করবে যে আমি এই অবস্থা থেকে ওই অবস্থায় যেতে চাই, তখন সেভাবে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো কি, একটি হচ্ছে পরিমাপক স্কেল লাগবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে তোমাকে যেতে হলে, তারপর তোমার দক্ষতা লাগবে, এফিসিয়েন্সি লাগবে, তারপরে তুমি স্বাধীনভাবে কাজ করতে হবে, ফ্রিডম লাগবে, এরপরে হচ্ছে মিউচুয়ালিটি, তোমার বিনিময় থাকতে হবে, যে এক সমাজ ব্যবস্থার সাথে অন্য সমাজ ব্যবস্থা যে সাংস্কৃতিক সামাজিক বিনিময় এবং স্বাধীনভাবে কাজ করবা, দক্ষতা এগুলো থাকলেই মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে চলতে হবে। তো সুতরাং শিক্ষার্থীরা আমরা যেটি আমরা মূলত বুঝলাম সেটি হচ্ছে যে সামনের দিকে এগিয়ে চলার নামই হচ্ছে কিন্তু প্রগতি। সামনের দিকে এগিয়ে চলার যে নামটি সেটির নামই হচ্ছে প্রগতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে একটু আলোচনা করে দিতে চাই যে প্রগতি সামাজিক বিবর্তন এবং প্রগতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি আছে সেটা আমরা একটু আলোচনা করে দিতে চাই। প্রথমে দেখো, আমরা বিবর্তন বলতে বুঝিয়েছিলাম, বিবর্তন বলতে কি বুঝিয়েছিলাম? বিবর্তন বলতে আমরা দেখেছি যে কোনো সমাজ বা বস্তুর ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হওয়া, অর্থাৎ ধাপে ধাপে বিকশিত হওয়ার নামই হচ্ছে বিবর্তন। আর অন্যদিকে সামাজিক প্রগতি বলতে কোনো সমাজের আশানুরূপ পরিবর্তন হওয়াকে বোঝায়, অর্থাৎ আমি প্রত্যাশা করব, আমি ইচ্ছা করব যে আমি এই অবস্থা থেকে নতুন কোনো অবস্থায় যেতে চাই, অর্থাৎ আমি পরিকল্পিতভাবেই এটার পরিবর্তন করব, সেটির নাম হচ্ছে প্রগতি। আরেকটা পার্থক্য আমরা বলতে পারি যে সামাজিক বিবর্তনের ধারা সামাজিক বিকাশের সাথে সম্পৃক্ত, আর সামাজিক প্রগতি সমাজের সদস্যদের চাহিদা ও নৈতিকতার সাথে সম্পর্কিত। অর্থাৎ বিবর্তনটা সমাজের আপন গতিতেই হয়ে যাবে, কিন্তু প্রগতিটা সমাজের যে সদস্য যারা আছে, যারা সমাজের সদস্য, তারা চাইবে যে, এবং তারা নৈতিকভাবে এই চাহিদাটা সৃষ্টি হবে তাদের মধ্যে, এই জন্য চাহিদা এবং নৈতিকতার সাথে সম্পর্কিত হচ্ছে প্রগতি। আরেকটি পার্থক্য আমরা বলতে পারি যে বিবর্তন ব্যক্তি বা দল বা সমাজের ইচ্ছার উপর নির্ভর করে না। কোনো ব্যক্তি চাইলেও সমাজ বিবর্তিত হবে না, কোনো দল চাইলেও সমাজ বিবর্তিত হবে না, ওটা আপনা আপনি হতে থাকবে। অন্যদিকে সামাজিক প্রগতি উন্নত চিন্তাধারার বা উন্নত প্রযুক্তির ব্যবহারের উপর নির্ভরশীল, অর্থাৎ তোমার সমাজ যখন তুমি প্রযুক্তি নিয়ে আসবে, অনেক উন্নততর প্রযুক্তি তোমার সমাজে আসবে, তখন তোমার ওটার হাত ধরেই সমাজ প্রগতির দিকে এগিয়ে যাবে। আর আমরা আরেকটি বলতে পারি যে সামাজিক বিবর্তন প্রাকৃতিক ক্রমবিবর্তনের ফল, অর্থাৎ প্রকৃতি যখন ধীরে ধীরে বিবর্তিত হবে সেটারই ফসল হিসেবে আমরা সামাজিক বিবর্তনকে পাব। অন্যদিকে সামাজিক প্রগতি সামাজিক পরিবর্তন ও উন্নয়নের চূড়ান্ত ফল।
আরেকটি পার্থক্য আমরা বলতে পারি, বিবর্তন সমাজ কাঠামোতে এক জটিল রূপদান করে, আর প্রগতি হচ্ছে অতীত সমাজের উপর যে নতুন ভিত্তি গড়ে ওঠে তার সবই প্রগতির অবদান। এরপরে আরেকটি পার্থক্য আছে, সামাজিক বিবর্তন দীর্ঘমেয়াদে হয়, অনেক সময় নিয়ে হয়, আর প্রগতি স্বল্পমেয়াদী। কারণ একটা প্রগতি, একটা তোমার অবস্থা যখন তুমি এসে যাবে, আরেকটি উন্নততর অবস্থার দিকে মানুষ চলে যাওয়ার জন্য ওই অবস্থাকে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই গেল গিয়ে আরেকটি হচ্ছে যে প্রগতিটা অনেকটা, বিবর্তন অনেক ধীরগতি সম্পন্ন, আর প্রগতি খুবই দ্রুতগতি সম্পন্ন। এই যে পার্থক্যটা থেকে আমরা বুঝতে পারলাম যে সামাজিক বিবর্তন এবং প্রগতি বলতে আমরা কি বুঝি, এবং বিবর্তন এবং প্রগতির মধ্যে কি পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই বিষয়টি মোটামুটি অনুধাবন করতে পেরেছ, এবং আমরা পরবর্তীতে সামাজিক উন্নয়ন প্রত্যয়টি নিয়ে আগামী আরেকটি ক্লাসে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত তোমরা পড়ালেখার মধ্যেই থাকবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। যা যা আমরা পড়াচ্ছি, যে ক্লাসগুলো দিচ্ছি, এগুলো নিয়মিত প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই, তোমরা ক্লাসগুলো বারে বারে দেখবে, এবং সেই পর্যন্ত ভালো থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।